নমস্কার বন্ধুগণ, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনারা শুনবেন ডক্টর গৌরীদের লেখা প্রেত পুরী। ডক্টর রজত মিশ্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক পরিশ্রমী প্রত্নতত্ত্ববিদ। দেশে বিদেশে মাটির তলা থেকে তিনি যে কত রকম মূল্যবান তথ্য ও প্রমাণ আবিষ্কার করেছেন তার হিসেব নেই। একদিন রজত মিশ্রের হঠাৎ খেয়াল হলো, মিশরের পিরামিডের তলায় যে মমি রয়েছে তাদের দেহ রক্ষা করার জন্য কি করা হতো সেটা তিনি জানলেও কি প্রক্রিয়ায় কোন পরিবেশে তাদের রাখা হতো এ বিষয়ে তিনি কিছুই জানতেন না। এসব রাজাদের বিশাল ধনসম্পত্তিও সেখানে রাখা আছে, এইসব তার কোনো দিনও নিজের চোখে দেখা হয়নি। সুতরাং ভাবা মাত্র কাজ, মিশরের সরকারের কাছে তিনি চিঠি পাঠালেন। 5000 বছর এর পুরনো মমির ঐতিহ্যের ওপর নেমে পাতাল সমাধিতে আমি কিছু গবেষণা করতে চাই, আমাকে অনুমতি দেওয়া হোক। কিন্তু মিশরের সরকার বিনীতভাবে লিখলেন, আমাদের শাস্ত্র মতে পাতাল সমাধির শান্তি ভঙ্গ করার অধিকার কারোর নেই, আর যদি কেউ এটা করে তাহলে তাকে তার পাপের শাস্তি ভোগ করতে হবে। অতএব এরকম অনুরোধ দয়া করে করবেন না, আমাদের ক্ষমা করবেন, আমরা এ ব্যাপারে অক্ষম। কিন্তু রজত মিশ্র হাল ছেড়ে দেওয়ার পাত্র নন। তিনি আবার লিখলেন, মৃত্যুকে আমি ভয় করি না, তাছাড়া এসব কুসংস্কারেও আমার বিশ্বাস নেই। তবুও আমি তোমাদের কথা দিচ্ছি, আমি কোনো কিছু স্পর্শ করব না, শুধু দেখে চলে আসব কেমন করে সেই সব পাতাল প্রকোষ্ঠ তৈরি করা হয়েছে মরুভূমির তলায়। আমি সেই শিল্পের কারুকার্য দেখে ভবিষ্যৎ প্রজন্মের জন্য লিখে রেখে যাব। তাছাড়া এই গবেষণামূলক অনুসন্ধানে তোমাদেরও লাভ, এ হবে তোমাদের ইতিহাসের পাতায় এক নতুন সংযোজন। রজত মিশ্রের চিঠিতে এমন কিছু ছিল যার কারণে মিশরের সরকার সরাসরি না করে দিতে পারলেন না। ওদের সব শর্তে রাজি হয়ে ডক্টর রজত মিশ্র চলে এলেন মিশরে। তিনি ভাবতেই পারেননি এত সহজে নিচে নামার সুযোগ পেয়ে যাবেন তিনি। কায়রো পৌঁছাবার পর কয়েকদিন কেটে গেল রজত মিশ্রের মিউজিয়ামের ডিরেক্টরের সঙ্গে আলোচনায়। এরপর তিনি আরও কিছু সময় চেয়ে নিলেন যদি কোনো পুরনো পুঁথি জোগাড় করা যায়। হঠাৎ খুঁজতে খুঁজতে ডক্টর মিশ্র পেয়ে গেলেন কয়েক টুকরো লাল হয়ে যাওয়া পুঁথির অংশ। তিনি বুঝতে পারলেন তখনকার সময় নল খাগড়া থেকে কাগজ তৈরি করা হতো। এই কাগজের নাম ছিল প্যাপাইরাস রিড। কায়রো আসার আগে ন্যাশনাল লাইব্রেরি থেকে তিনি কিছু তথ্য নোট করে এনেছিলেন। এতে তার অনেক সুবিধা হয়েছে। পাতাগুলোর এমন অবস্থা যে হাতই দেওয়া যাচ্ছে না, সুতরাং জেরক্স করবার কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং তিনি নিজে হাতে একটি পুঁথি থেকে ঠিক যেমনটি আছে লিখে নিলেন। কিন্তু এই ভাষা তো আর সহজ ভাষা নয়, সকলের কাছে দুর্বোধ্য এই ভাষা। আবার যেতে হলো ডক্টর পিটার লাসনের কাছে। তিনি এক মিশরীয় প্রফেসরকে দিয়ে লেখাটা উদ্ধার করালেন, আর মিশ্র তা লিখে নিতে লাগলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই প্রফেসরও এই ভাষা পুরোপুরি পড়তে পারলেন না। তবু তার মধ্যে যতটুকু জানা গেল তা হলো মিশরের পুরোহিতরা ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু জানত। তারা 60 জন প্রেত দেবতার আরাধনা করত। তাদের নাম হলো অসিরিস, আইসিস, রা, বাস্ট, থত, সেট, অ্যানুবিস।
পাতাল সমাধিতে সব কিছু হয়ে যাওয়ার পর এদের কাউকে তারা প্রহরী করে দিতেন। এরা পাহারায় থাকতেন। যদি কেউ শান্তিভঙ্গ করতে আসতো, এই দেবতারা তাদের মৃত্যুদণ্ড দিত। তারা আজও পাহারা দিচ্ছেন, অনন্তকাল ধরে দেবেন। সুতরাং বাইরের জগতের মানুষ সাবধান হয়ে যাও। কায়রোর দিকে যেতে গেলে প্রথমে পড়বে যে সমাধিটি, সেটি পাহারা দিচ্ছেন প্রেত দেবতা আইসিস। কিভাবে সেখানে যেতে হয় তারও বর্ণনা দেয়া আছে পুঁথিতে, তবে কোনো রকমে যেন ছুঁয়ে গেছে, বড় করে নেই। ডক্টর মিশ্র ঠিক করলেন তিনি এই আইসিসের প্রেত মূর্তি দর্শন করে যাবেন। পুঁথিতে লেখা আছে, পাতালপুরীর দরজা আগলে রয়েছেন প্রেত দেবতা আইসিস। সাধারণ মানুষ তাকে অতিক্রম করে যেতে পারবে না, পারবে শুধু পুরোহিতরা আর মমির আত্মীয়রা। কিন্তু তাদেরকেও হতে হবে সৎ, ধর্মপ্রাণ। তারা কি করে যাবেন সে সম্বন্ধে খুব সামান্য তথ্য পাওয়া গেল। সেটাই সম্বল করে ডক্টর মিশ্র এগিয়ে যাবেন বলে ঠিক করলেন। মিউজিয়ামের ডিরেক্টর মিস্টার লেসন আরও একবার সাবধান করে দিলেন মিশ্রকে। বললেন, আপনি একবার ভেবে দেখুন, এই অভিযান কিন্তু অভিশপ্ত। ডক্টর মিশ্র হাসলেন তার কথা শুনে। অভিশপ্ত? যা বলেছেন মশাই, অভিশপ্ত। আসলে কি জানেন তো, এই সব গুপ্ত কক্ষে অনেক ধনরত্ন রয়েছে। এইভাবে ভয় না দেখালে তো লুটপাট হয়ে যাবে। তা আমি তো আর লুটপাট করতে যাচ্ছি না, শুধু দেখতে যাচ্ছি। ডক্টর লেসন কিন্তু হাসলেন না, গম্ভীর হয়ে বললেন, কিন্তু আমাদের কাছে রিপোর্ট আছে, একদল অভিযাত্রী তুতেন খামেনের সমাধি করেছিল, তারা কিন্তু আর কেউ ফিরে আসেনি। রজত মিশ্র খালি হাসলেন, কোনো উত্তর দিলেন না। কায়রোর কাছেই গিজা, এখানেই ওরা এসে থামলেন। সবুজ মাঠের শেষেই শুরু হয়েছে মরুভূমি। এই মরুভূমির ওপর বিরাট বিরাট পাহাড় কেটে কত রকম মূর্তি, এক এক রকমের অদ্ভুত শিল্পকলা। ওরা মরুভূমির যেখানে শুরু সেখানে এসে দাঁড়ালেন। একটু দূরে তাঁবু ফেলা হলো। মিউজিয়ামের 5 জন মজুর আর বৈজ্ঞানিক রেটলফকে সঙ্গে নিয়ে ডক্টর লেসন। এই রেটলফ শুধু সাহসী নন, মাটির নিচে অভিজ্ঞতা তারও কম নয়। তারও বহুদিনের ইচ্ছা ছিল পিরামিডের রহস্য জানার। ডক্টর পিটার বলা মাত্র তিনি রাজি হয়ে গেলেন তার কথায়। ডক্টর লেসন অবশ্য তাকেও সাবধান করে বলেছিলেন, আপনি যদি ইচ্ছা করেন তো যান, আমরা আপনাকে জোর করব না, কিন্তু অভিশাপের কথাটা মাথায় রাখবেন। 40 বছরের রেডলাফ শুধু সাহসী ছিলেন না, তার 42 ইঞ্চি ছাতিটা বলে দিত তিনি যথেষ্ট শক্তিরও অধিকারী। সবচেয়ে বড় কথা, তারও ডক্টর মিশ্রের মতো কোনো সংস্কার ছিল না। 5 জন মজুর যন্ত্রপাতি নিয়েই এসেছিলেন। বালি খুঁড়তে আরম্ভ করলেন তারা। প্রায় 10 ফুট নিচে নেমে গেছে ওরা। বালি খুঁড়তে খুঁড়তে কোথায় কি, হতাশ হয়ে রেটলাফ মিশ্রকে বললেন, তবে কি এত খরচ, এত কাণ্ড করে শেষে আমাদের ফিরে যেতে হবে? হায় ঈশ্বর! কিন্তু তার আশঙ্কাকে মিথ্যে করে দিয়ে কিছুক্ষণের মধ্যেই কুলিরা চেঁচিয়ে উঠল। ডক্টর মিশ্র আর রেডলাফ দুজনেই ছুটে গেলেন। গিয়ে দেখলেন গেটের মাথার ওপর একটা 5 পাপড়িওয়ালা রূপোর গোলাপ, তার মাঝখানটায় লাল গোল পাথর, 5টা পাপড়ির 5টা রং, আর মাঝখানে লাল পাথরটা গোলাপের কোড়ক
মিশ্র বলে উঠলেন, এই যে এই যে ওই কোরকটাই ঢোকার রাস্তা, ওটা চাপ দাও। কিন্তু 5,000 বছরের জং, সে কি সহজে খুলবে? সকলে প্রাণপণ শক্তিতে চেপে ধরল, কিন্তু কিচ্ছু করতে পারল না। মজুররা হতাশ হয়ে ফিরে যাচ্ছিল। মিশ্র ওদেরকে ডাকলেন, তোমাদের জিনিসগুলো একবার দেখাও তো দেখিনি। এই বলে তিনি ওদের হাত থেকে একটা কোদাল টেনে নিলেন। তারপরে কোদালের পেছনের গোল কাঠের অংশ দিয়ে রেডলাফকে ইশারা করলেন। রেডলাফ আর সময় নষ্ট না করে হাতের জোরে এই গোল কাঠের অংশটা দিয়ে লাল পাথরের উপর চাপ দিলেন। প্রচণ্ড জোরে একটা শব্দ উঠল। এতদিনের বন্ধ দরজায় পড়াতে পড়াতে জং ধীরে ধীরে খুলে যেতে লাগলো, প্রচণ্ড শব্দ করে। আর সঙ্গে সঙ্গে একটা লাশ পচা দুর্গন্ধ ঘুরিয়ে দিল চারপাশ। খুলে গেছে, খুলে গেছে, দরজা খুলে গেছে। চলো চলো রেডলাফ, এবার আমরা নিচে নেমে দেখি কি আছে এর নিচে। বেশ খানিকটা সিঁড়ি নামার পর ওরা দেখতে পেল একটা বিশাল কালো মূর্তি। বোঝাই যাচ্ছে ইনি হলেন প্রেত দেবতা আইসিস। রেডলাফ বললেন, চলো মিশ্র, দেখা তো হলো, এবার ফিরে চলো। মিশ্র সেই অন্ধকারে টর্চ জেলে মূর্তিটাকে ভালো করে লক্ষ্য করছিলেন। তিনি বললেন, চলে যাব, ফিরে যাব, বলেন কি মশাই? এখনো তো কিছুই দেখা হলো না। এই মূর্তি তো পথ আগলে রয়েছে, একে না পেরোলে আমরা এগোতে পারবো না। রেডলাফ বললেন, এরপরে আমরা তাহলে কি করব? পুঁথিতে কি লেখা ছিল? ওই একটা মিশরীয় মন্ত্র লেখা ছিল, ওটা পাঠ করা আমাদের পক্ষে অসম্ভব, সুতরাং পাঠ করার কোনো প্রশ্নই আসে না। ওটা পাঠ না করে আমরা প্রেত দেবতাকে আরো রাগিয়ে দিচ্ছি না তো? ইতস্তত করে বললেন রেডলাফ। আমার মনে হচ্ছে আমরা কিন্তু সীমা লঙ্ঘন করে যাচ্ছি, এরপর আবার যা ঠিক হবে না। ফিরে যাই চলো। থামুন তো মশাই, আপনাকে দেখে মনে হয়েছিল খুব সাহসী মানুষ। আপনিও যে ওদের মতন ভীতু কুসংস্কারী হবেন সেটা বুঝতে পারিনি। আমি আপনাকে অনুমতি দিচ্ছি, আপনি ফিরে যান। আজ এর শেষ না দেখে আমি ছাড়ছি না। রেডলাফ দুঃখিত হয়ে বললেন, আরে বাবা, মুশকিলটা তো এখানেই। আপনাকে এই বিপদের মধ্যে একা ফেলে আমার পক্ষে যাওয়া অসম্ভব। তাছাড়া মিস্টার লেনসনকেই আমি কি বলবো? ডক্টর মিশ্র এই সকল কথায় কোনো কান না দিয়ে বললেন, লেখা ছিল যে কি হয়েছে না? হ্যাঁ, ওই মন্ত্র পাঠের পর এই মূর্তির কোথায় বেশ যেন একটা লুকোনো সুইচ আছে, মানে সুইচের মতোই কিছু একটা যন্ত্রাংশ রয়েছে, যেটাকে টিপলে নাকি মূর্তিটা সরে যাবে। দেখুন দেখিনি কোথাও এরকম খুঁজে পান কিনা, একটু সরুন তো দেখিনি। যা, টর্চটা পড়ে গেল, দেখলেন? টর্চটা ঠিক পড়ল মূর্তিটার ডান পায়ের বুড়ো আঙুলের ওপর। আর ঠিক সেই মুহূর্তে মনে হলো গুহার অন্ধকারে বুঝি বাজ পড়ল। কানে তালা লাগানো এক ঘর ঘর শব্দ, তারই মধ্যে চিৎকার করে বলে উঠলেন মিশ্র, মন্ত্রতন্ত্র নয়, সেরফ বৈজ্ঞানিক ব্যাপার। দেখেছে ওর রেডলাফ, আইসিসের ঠোঁট কাঁপছে, মুখের হাঁটা বড় হয়ে যাচ্ছে। ওই তো ওর মাঝখান থেকে রাস্তা দেখা যাচ্ছে। চলো, এসো এসো, আমার পাশে এসো। বলতে বলতে মিশ্র নিজের মাথাটা ঢুকিয়ে দিল
আইসিসের মুখের মধ্যে। রডলফ তেমনি স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। হঠাৎ প্রচণ্ড শব্দে চারিদিক কেঁপে উঠল। রডলফ লক্ষ্য করলেন সাংঘাতিক এক বিভীষিকাময় দৃশ্য। লক্ষ্য করলেন সাপ যেমন করে ব্যাঙ শিকার করে, গিলে ফেলে, তেমনি মিশ্রের দেহের ওপর নেমে আসতে লাগলো আইসিসের সেই দাঁতের পাটিগুলো। মৃত্যু আসন্ন বুঝতে পেরে এই অবস্থায় চিৎকার করে উঠলেন মিশ্র, পালাও রডলফ, পালাও, অন্তত একজন বাঁচুক। রডলফ পালাতে পারছেন না, তার পা দুটো আটকে গেছে এই পাতাল সমাধির মাটিতে। ডক্টর মিশ্রের শরীরটা দুমড়ে মুচড়ে ওঠানামা করছে আইসিসের দাঁতের ফাঁকে ফাঁকে। এখনো শোনা যাচ্ছে মিশরের কাতর আর্তনাদ। এক সময় থেমে গেল। রডলফ পড়ি কি মরি করে ছুটতে লাগলেন সেই গুপ্ত কুঠুরির বাইরের দিকে। তখনও ভোর হয়নি। রডলফ দেখলেন তিনি শুয়ে আছেন তাঁবুর সামনে। তখনও মজুররা ঘুম থেকে ওঠেনি। আস্তে আস্তে রডলফের সব মনে পড়ে গেল। তিনি ধীরে ধীরে উঠে এগিয়ে দেখলেন সেই খোঁড়া গর্তের দিকে। কিন্তু কোথায় কি সেই বিশাল গর্তটা? বুঝে গেল কি করে? কে বোঝালো? কিন্তু মিশ্রের সেই পরিণতির কথা ভেবে তার হৃদয় কেঁপে উঠল। কে বিশ্বাস করবে প্রেত দেবতা আইসিসের রোষের কথা? তিনি কি বলবেন লোককে? কিন্তু এ কি? হঠাৎ তার সামনে বালিটা কেঁপে উঠল, তারপর ফুলে ফুলে উঠতে লাগলো। উনুনে দুধ ওঠলানোর মতো টকবক করে ফুটছে বালি। রডলফ হতভম্বের মতো দাঁড়িয়ে দেখলেন বালির মধ্যে থেকে একটু একটু করে বেরিয়ে আসছে একটা দলা পাকানো মাংসপিণ্ড। চিনতে অসুবিধে হলো না রডলফের। এ অন্য কিছু নয়, মিশ্রের ছিবড়ে হয়ে যাওয়া দেহটা। পাতাল সমাধির ক্ষেত্রে অনাহুত বাহিরের লোকের মৃতদেহ থাকার অধিকার নেই। মৃতদেহ বেরিয়ে আসার পর আস্তে আস্তে ধুলো হয়ে মিলিয়ে যেতে লাগলো। আইসিস তার কাজের কোনো প্রমাণ রাখলেন না। আজ আপনারা শুনলেন ডক্টর গৌরীদের লেখা প্রেতপুরী। আজকের গল্পটা ভালো লেগেছে তো আপনাদের? একটা লাইক অবশ্যই দেবেন।